আমার মনে হচ্ছিল যে সব কিছুই জানাজানি হয়ে গেছে। বিছানায় পড়ে সংগ্রাম করছিলাম, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। দুপুরের দিকে মৈত্রেয়ী এলো। আমাকে না ডেকেই দরজার তলা দিয়ে এক টুকরো কাগজ ঢুকিয়ে দিল। মা কিচ্ছু জানে না, কষ্ট পেও না, আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি। আমার মনে হয়েছিল ও আমাকে ক্ষমা করেছে অথবা আমার শাস্তিটা স্থগিত রেখেছে। আমি মৈত্রেয়ীকে একটা লম্বা চিঠি লিখেছিলাম। রাত্রে আমাদের সাক্ষাৎ বন্ধ করা উচিত, ইঞ্জিনিয়ার এবং ছবির অবস্থা ইত্যাদি বিবেচনা করে। সত্যি বলতে কি, আমি জানতাম না কি করে আমাদের এই যোগাযোগের ইতি টানব। একদিন মৈত্রেয়ী ওর মাকে বলেছিল যে আমি ওর এক বন্ধুর সঙ্গে প্রেম করছি এবং তাকে আমি বিয়ে করার কথা বলতে অস্বস্তি পাচ্ছিলাম। মিসেস সেন উত্তর দিয়েছিলেন যে এই ধরনের সঙ্গের ফল হলো শুধু মানসিক উত্তেজনা এবং দুঃখেই এর সমাপ্তি। এই কামনার মধ্যে কোনোদিন স্থায়িত্ব এবং আনন্দ জন্ম নেয় না যখন তা ট্র্যাডিশন অনুযায়ী হয় না, অর্থাৎ সংসারের নিয়মানুযায়ী যা নির্ধারিত হয় না। যারা ভালোবাসা এবং বিবাহের গভীরতা বোঝে না তাদের পক্ষে এগুলো হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। আমরা অল্প বয়স্করা যা কল্পনা করি বাস্তব তার চাইতে অনেক বেশি রূঢ়। বিবাহের অর্থ এমন নয় যে একত্রে ফুল তোলা এবং তা ক্ষণস্থায়ী ও প্রতারণাপূর্ণ আবেগের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। স্বীকার করছি, এই সমালোচনা থেকে মেনে নিয়েছিলাম যে আমাদের ভালোবাসা ছিল শুধু আবেগতাড়িত এবং আমরা কখনোই পরস্পরের স্বপ্ন ছাড়া অন্য কারো কথাই ভাবিনি। মিসেস সেন আরও যোগ দিয়েছিলেন যে বিবাহের ভিত্তি কখনোই ভালোবাসা নয়, তার ভিত্তি হল স্বার্থত্যাগ, আত্মত্যাগ, ভাগ্যের কাছে ছেড়ে দেওয়া। ভারতবর্ষকে আমি ভালোবাসলেও, ওনাকে শ্রদ্ধা করলেও এই ধারণা আমি গ্রহণ করতে পারিনি। বুঝতে পেরেছিলাম যেদিন আমি মৈত্রীকে বিবাহ করতে চাইব সেদিন কোনো অনতিক্রম্য বাধা জেগে উঠবে আমার সামনে। চিন্তা করলাম মৈত্রী যে সমাধান পছন্দ করেছে, অর্থাৎ ওকে নিয়ে চলে যাওয়া, তা ফলপ্রসূ হবে কিনা। ওর পিতামাতা দেখবে সামনে একটা ঘটে যাওয়া ব্যাপার, সুতরাং তখন আমাকে মেনে নিতে বাধ্য হবেন জামাই হিসাবে। যদিও অন্যরা কখনোই মানতে পারবেন না, আজ আমি খুব অল্পই বুঝি কতখানি দরকার ছিল মৈত্রীর সক্রিয় ভূমিকা। দিন চলে যাচ্ছিল এইভাবে ভয় আর বিপজ্জনক ঝুঁকি নিয়ে। আমি সচেতন হয়ে থাকতাম সব কিছুতেই যা আমাকে ঘিরে ছিল এবং কখনোই অবসর পেতাম না চিন্তা করার বা দৃশ্যগুলোকে খুঁটিয়ে মনে করার। আমার সেই সময়ের লেখাগুলো এতই খারাপ অবস্থায় যে যেন অন্য কারোর জীবনের কিছু কথা। সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর মধ্যেই একদিন এলো মৈত্রীর জন্মদিন, 15ই অক্টোবর। ইঞ্জিনিয়ার চেয়েছিলেন যতটা সম্ভব জমকালো করে এই জন্মদিন পালন করা যায়, যদিও তিনি অসুস্থ ছিলেন এবং ছবির চিন্তাশক্তিহীন অবস্থায় ছিল। মৈত্রীও 17 বছর পূর্ণ করল। আমি জানি না কি অর্থ লুকিয়ে থাকে ভারতীয়দের কাছে এই বয়সটার। ওর লেখা বই উল্লেখ ছাপানো হয়েছিল কয়েকদিন আগে। সমালোচকেরা নিয়েছিলেন বইটাকে সহানুভূতির সঙ্গে এবং নরেন্দ্র সেন নিমন্ত্রণ করেছিলেন কথাশিল্প এবং অন্যান্য শিল্পের সব নামজাদা লেখকদের। রবীন্দ্রনাথ ছাড়া যত লোকেদের বাংলাদেশ চেনে এবং ইউরোপে পরিচিত সবাই উপস্থিত ছিলেন। ছিলেন চট্টোপাধ্যায়, শ্রীকান্তের লেখক এবং নৃত্যশিল্পী উদয় শঙ্কর। ওর মুগ্ধকর ছন্দ, ঈশ্বরীয় সৌন্দর্য আমাকে অনেক দিন ধরে আবেগমথিত করে রেখেছিল। অগাস্ট মাসের এক অনুষ্ঠানে ওনাকে দেখে মৈত্রী আমার কথা একদম ভুলে গিয়েছিল কয়েকদিন ধরে। অনেক দিন ধরে শুধু ওর কথা বলেছিল মৈত্রী। ও চাইতো সাক্ষাৎ করতে, শিখতে নৃত্যের গোপন কথা। ও অপেক্ষা করত প্রবুদ্ধ ভারত নামক ম্যাগাজিনের সব রচনাগুলোর জন্য। তাতে ছাপা হতো অনেক শ্রদ্ধাশীল ব্যক্তির রচনা, যেমন অচিন্ত্যবাবু এক মৌলিক ও আলোচিত কবি। উৎসবের প্রস্তুতি দেখে আমি একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি জানতাম যে ওই দিন মৈত্রীকে একটুও কাছে পাবো না, ও আমার অধিকার থাকবে না এবং ওর অহংকার ও প্রভাব দেখিয়ে ও সব অতিথিদের মুগ্ধ করার চেষ্টা করবে। আমি কিছু বই কিনেছিলাম ওকে সকালেই দেব বলে। প্রস্তুতি পর্বের দরুন খুব কমই বিশ্রাম নিতে পেরেছিল আগের দিন রাত্রে। সিঁড়ির ধাপগুলো ও দেওয়ালগুলো পুরনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। গদির উপর চাদর দিয়ে পরিষ্কার করে সাজানো ছিল।
যার উপর অতিথিরা খালি পায়ে এসে বসবেন। সব মেয়েরাই প্রচণ্ড রকম পরিশ্রম করেছিল। পুরনো চিত্র দিয়ে সিঁড়ি সাজাতে গিয়ে মৈত্রী কবির একটা চমৎকার প্রতিকৃতি আকস্মিকভাবে ফেলে দিয়েছিল, যে চিত্র রবীন্দ্রনাথ নিজেই ওকে উৎসর্গ করেছিলেন। ঘটনাটা মৈত্রীকে খুব কষ্ট দিয়েছিল। ও এর মধ্যে একটা অশুভ পূর্বলক্ষণ দেখতে পেয়েছিল। চিত্রের ফ্রেমটা টুকরোয় পরিণত হয়ে গিয়েছিল এবং ক্যানভাসটা সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছিল। ভোরবেলা মৈত্রীকে দেখতে পেলাম লাইব্রেরিতে। আমি ওকে বইগুলো দিলাম, প্রত্যেকটা নিষ্পাপ উৎসর্গ তার সঙ্গে। ওকে জড়িয়ে ধরে প্রার্থনা করলাম ওর জন্য একটা শান্ত জীবন আর সকল সৌভাগ্য যা ওর প্রাপ্য। এই সব গতানুগতিক কথা বলার সময় আমার চোখ জলে ভরে উঠেছিল। ওকে দেখাচ্ছিল অন্যমনস্ক। অন্য দিনের চাইতে সেদিন অনেক বেশি হালকাভাবে ও আমার বাহুর মধ্য দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। বিকেলের দিকে আমি সিল্কের তৈরি বাঙালি পোশাক পরেছিলাম এবং সব নামি দামি ব্যক্তিদের নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলাম। ইঞ্জিনিয়ার তার আরামকেদারায় ঠাই বসেছিলেন। সব নিমন্ত্রিতরা বসেছিলেন সেই গদির ওপর। মিসেস সেন এবং বাড়ির মহিলাদের দেখাশোনা করার অন্যান্য মহিলারা পাশের ঘরে ছিলেন। শিবু ছিল একতলার করিডোরে, নতুন অতিথিদের গাইডের কাজ করছিল। মৈত্রী বাড়ির মেয়েদের মধ্যে ওই একা যে আমাদের ঘরে এসেছিল তার উল্লেখের কপি বিলি করবার জন্য এবং বয়ে নিয়ে এসেছিল তার নম্রতা। মৈত্রীকে মলিন দেখালেও প্রশংসনীয় আর আকর্ষণীয় ছিল ওর চেহারার স্বাভাবিক মাধুর্য। নীল সিল্কের শাড়ি থেকে বেরিয়ে আসা তার সেই নগ্ন বাহু দুটো। আমি যন্ত্রণা বোধ করছিলাম। কেউ জানতো না আমার কি অবস্থা ছিল। সুন্দর উদয়শঙ্কর এসে উপস্থিত ছিলেন। পর্দার থেকে সামনাসামনি দেখতে ওকে অনেক সুন্দর লাগছিল না। উনি ছিলেন আমার জানা সবচাইতে মুগ্ধকর মানুষ। ওর শরীরটা ছিল পুরুষোচিত কিন্তু আশ্চর্য রকম স্থিতিস্থাপক। ওর চাল চলনে দেখার মধ্যে একটা নারীসুলভ কমনীয়তা ছিল, কিন্তু তা কোনোভাবেই তাকে অসুন্দর করছিল না। মৈত্রেয়ী ওকে দেখে লাল হয়ে উঠল। ওকে বারান্দায় নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করল। অতিথিরা এমনভাবে ওর চারপাশ ঘিরছিলেন যে উনি একগাল খেতেও পারছিলেন না। আমার কষ্ট আমি লুকোনোর চেষ্টা করলাম। এই নর্তকের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থেকেও বেশি বিশালতা ছিল। আমি অনুভব করেছিলাম যে ওর মধ্যে এমন একটা জাদুশক্তি আছে যা সবারই মাথা ঘুরিয়ে দিতে পারে, এবং শুধু অনুরাগী মৈত্রেয়ী নয়, যে সহজেই অভিভূত হয়ে পড়েছিল। আমারও ওকে অপছন্দ হয়নি। আমার ইচ্ছা করছিল ওর প্রতি মৈত্রীর গুরুত্ব দেওয়াটাকে উদ্ঘাটন করা। এক ধাক্কায় আমি আমার ভালোবাসা থেকে পরিত্রাণ পাব। আমার সমস্ত আসক্তি সেই মুহূর্তে লোপ পাবে যখন আমি দেখব আমার জায়গা অধিকার করেছে আর এক ব্যক্তি। যদি মৈত্রী উদয়শঙ্করের ওই জাদু শক্তির বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে পরিত্যাজ্য হওয়াই ওর প্রাপ্য। আমি মরমে মরে গেলাম যখন এক ঝলকে দেখলাম মৈত্রী করিডোরে উদয়শঙ্করের কাছে বসে ভয়ে ভয়ে কিছু প্রশ্ন করছে, যা আমি শুনতে পাচ্ছিলাম না। আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম কি শান্ত হয়ে আমি ওই দৃশ্যটা বিবেচনা করছিলাম। কিছুক্ষণ পরে সিঁড়িতে আমি মৈত্রীর সামনাসামনি হলাম। ও লুকিয়ে আমার বাহু ধরে বলল, নাচের গোপন কথা আমি উদয়শঙ্করের থেকে শিখবার চেষ্টা করলাম, কিন্তু উনি আমাকে কিছুই ব্যক্ত করতে পারলেন না। এটা একটা বিরাট বোকামি। উনি নাকি ছন্দ বোঝেন না। যখন উনি কথা বলেন তখন মনে হয় উনি যেন বই থেকে পড়ে যাচ্ছেন। আমরা ভালো করতাম যদি ওকে নিমন্ত্রণ না করতাম। অনুষ্ঠানে উনি নেচেছিলেন ঈশ্বরীয় ঢঙে পড়ে। আমি ওকে প্রশ্ন করলাম এবং উনি শুধু অস্পষ্টভাবে বললেন যেন একটা স্থূল কারিগর। এটা কি সম্ভব যে নৃত্য ওকে বুদ্ধিমান করেনি? আমি জানতাম না মৈত্রেয়ী এই কথাগুলোর জন্য আমি ওকে কিভাবে ধন্যবাদ দেব। ও আমাকে লাইব্রেরিতে নিয়ে গেল এবং আমার হাত ধরে আকুল হয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি অ্যালান। আমি তোমাকে সবার চাইতে বেশি পছন্দ করি। আমার ইচ্ছে করছিল ওকে সজোরে জড়িয়ে ধরি, কিন্তু হঠাৎই এক চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে উপরে গেলাম। মিসেস সেন ওর মেয়েকে ডাকছিলেন এবং অন্য মেয়েরা ভয়ে চিৎকার করছিল। ভয়ঙ্কর ভয়ে আমরা দুজনে দৌড়ে গেলাম, যেন একটা সর্বনাশ অনুভব করছিলাম। আমরা দেখলাম ছবি বারান্দা থেকে রাস্তায় ঝাঁপ দিতে যাচ্ছে। মেয়েটা চেষ্টা করছিল ওকে ধরবার। এই উৎসবের দিনে বলতে গেলে ছবি একাই ছিল ওর ঘরে। ও সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিল। সাধারণত ও ছোট স্কার্ট পরত।
শাড়ি পরে ওকে আরও বয়স্কা দেখাচ্ছিল। ওকে সামনে রাখা হয়েছিল অনুষ্ঠান দেখবার জন্য, কিন্তু করিডোরে প্রথম পদক্ষেপেই ও অত লোকজন দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও বারান্দায় চলে গিয়েছিল, যেখানে উদয়শঙ্কর কয়েক মিনিট আগেই উপস্থিত ছিলেন। বারান্দায় গিয়ে ওর অভ্যাস মতো গান গাইতে গাইতে ও রাস্তার দিকে ঝুঁকেছিল। দুই মহিলা ওকে দেখতে পেয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই, যখন ও রেলিংয়ের ওপর উঠে গিয়েছিল এবং লাফ দিতে যাচ্ছিল। ও ভীষণভাবে হাত পা ছুটছিল। করিডোরে লোক ভর্তি হয়ে গিয়েছিল এবং ইঞ্জিনিয়ার তার শান্ত ভাব হারিয়ে স্ত্রীর সঙ্গে ভীষণভাবে ঝগড়া করছিলেন। আমি ছবিকে কোলের মধ্যে নিয়ে ওর ঘরে নিয়ে গেলাম। ও সঙ্গে সঙ্গে আমাকে চিনতে পারল। ও আমার বুকের ওপর জড়িয়ে ধরেছিল। কাঁদতে কাঁদতে বলল, অ্যালেন, অ্যালেন। আমি ওকে বিছানার ওপর বসিয়ে দিলাম এবং মলিন মুখে ও হঠাৎই আমাকে বলল, মৈত্রী কোথায়? ওরা ওকে বেচতে চায়। উৎসবের পরের দিন প্রচুর কথাবার্তা আর প্রচুর খাওয়া দাওয়ার পর সবাই ক্লান্ত। মৈত্রী অনেক উপহার পেয়েছিল, বিশেষ করে বই। উৎসবে তিনি সকালে কেউ একজন একটা বিরাট ফুলের তোড়ার সঙ্গে একটা খাম পাঠিয়েছিল। যখন ওর হাতের লেখা দেখল, তখন ও কেমন বিভ্রান্ত হয়ে পড়ল। তাড়াতাড়ি চিঠিটা পড়ে ফেলল। ও আশ্চর্য হয়ে গিয়ে ভয় পেয়ে গেল। তখনই সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে আমার ঘরে এসে আশ্রয় নিল। খামটা আমাকে দিয়ে বলল, এটা তোমার অফিসে লুকিয়ে রাখো এবং লক্ষ্য রেখো যেন কেউ এটা না দেখে। লাল হয়ে গিয়ে বলল, তোমার কাছে পরে চেয়ে নেব। আমি কিছুই বুঝতে পারলাম না। উদ্বিগ্ন হবার মতো কোনো কারণও খুঁজে পেলাম না। আমার কাছে একটা বাংলা চিঠি রেখে গেল, যা আমি পারতাম শুধু ছিঁড়ে ফেলতে অথবা কোনো বন্ধুকে অনুবাদ করার জন্য বলতে। এখনও আমার কাছে চিঠিটা আছে। আমার কখনোই ওটা পড়বার সাহস হয়নি। তাই আমি ভাবি ওর কোনো ভক্ত ওকে পাঠিয়েছিল ওই ফুলের তোড়া, এবং কেন মৈত্রী মিথ্যা করে ওর মাকে বলেছিল যে ওটা এসেছিল ওর স্কুলের এক বন্ধুর কাছ থেকে, যে এই উৎসবে যোগ দিতে পারেনি। দিন এবং রাতগুলো একটানা কেটে যেতে থাকলো। উৎসবের প্রায় এক সপ্তাহ পরে এক ঝড় উঠল। সেই শেষের সময়টা খুঁটিনাটি সব কিছু আমার মনে রাখা উচিত ছিল, কিন্তু আমার কাগজে আমি শুধু আমার জীবনের সারসংক্ষেপটুকুই খুঁজে পাচ্ছি। সেই সারাংশ কিছু কম ব্যক্তির কথা আলোচনা করেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমি কখনোই তখন আমার নিকটবর্তী ভবিষ্যতের কথা ভাবিনি। রোজ সন্ধ্যায় আমরা লেকে যেতাম এবং প্রায়ই ছবিকে নিয়ে যেতাম। ইঞ্জিনিয়ার নিজেই আমাদের উৎসাহ দিতেন, মৈত্রী এবং আমি। আমাদের বিনোদনের জন্য আমাদের শেষের এই সপ্তাহগুলো কাটাচ্ছিলাম এক অসুস্থ ব্যক্তির বিছানার পাশে, মানসিক আলোড়নের মধ্যে। এটা সত্যই যে মৈত্রী দুর্বল হয়ে পড়েছিল। সে 15ই অক্টোবরের চিৎকারের পর ছবি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবু ততদিন ঘরের মধ্যে কাটানোর পর ওরও দরকার ছিল বাইরে যাবার। প্রত্যেক দিন গোধূলিতে আমরা বেরিয়ে পড়তাম আর ফিরতাম রাত্রি 9টায়। ছবি প্রায় কথাই বলতো না এবং সাধারণত জলের একেবারে ধারে বসে থাকতো, হয় গান গাইতো নয় কাঁদত, দৃষ্টি স্থির। আমরা ওর কাছেই থাকতাম এবং নিজেরা বকবক করতাম। লুকিয়ে দুজন দুজনকে আলিঙ্গন করে চুম্বন করতাম, যেন আচ্ছন্ন হয়ে মৈত্রী বলতো, একদিন তুমি আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে পৃথিবী দর্শন করাবে। ও আন্তরিকভাবে পালিয়ে যাওয়ার কথা ভাবত। বিশেষ করে ওকে যখন শোনালাম যে ব্যাংকে আমার যথেষ্ট টাকা গচ্ছিত আছে, আমার মাসিক 400 টাকা মাইনের প্রায় কিছুই খরচ হতো না। একদিন সন্ধ্যাবেলা, সেদিন ছিল 25শে অক্টোবর, লেকেই ছবি খুব অসুস্থ বোধ করতে লাগলো এবং ওকে ধরে পাড়ের কাছে শুইয়ে দিলাম। আমরা ওর কাছেই বসেছিলাম এবং ওর সঙ্গে কথা বলতে লাগলাম নরমভাবে, আর চেষ্টা করতে লাগলাম ওকে হাসাবার। কিছুদিন ধরে ও অকারণে হাসছিল এবং ডাক্তারদের মতে ওর ওই হাসি খুশি ভাব ছিল ভালো লক্ষণ। হঠাৎ ছবি ও দিদিকে প্রশ্ন করল, কেন তুমি অ্যালেনকে ভালোবাসো না? আমাদের হাসি পেল। ছবি প্রায়ই এরকম অর্থহীন কথা বলতো এবং আমরা ওকে ভয় পেতাম না। ওকে তো আমি দারুণ পছন্দ করি, হাসতে হাসতে বলল মৈত্রী। যদি তুমি পছন্দ করো তাহলে ওকে আদর করো। মৈত্রী আরও জোরে হাসতে লাগলো এবং বলল যে ওর মতন একটা বুদ্ধিমতী মেয়ের কখনোই এমন বোকার মতো কথা বলা উচিত নয়। ভালোবাসা বোকামি নয়,
ছবি আন্তরিকভাবে কথাটা বলল। যাও, ওকে আদর করো। ঠিক আছে, দেখো আমি কেমন করে আদর করছি। ছবি উঠে এসে আমাকে এক গালে আদর করলো। হাসতে হাসতে মৈত্রী আমাকে আদর করলো আর এক গালে। এখন তুই খুশি তো? জিজ্ঞাসা করলো মৈত্রী। তোর আদর করা উচিত ঠোঁটে। ঠিক করে কথা বল, জোরেই বলে উঠল লাল হয়ে যাওয়া মৈত্রী। আমি খুশি হয়েছিলাম এই দেখে যে আমার ছোট্ট বোন ছবি, যাকে এত পছন্দ করতাম, সে ঠিক বুঝতে পেরেছিল আমাদের ভালোবাসা। আমি মৈত্রীকে অনুরোধ করলাম আমার ঠোঁটের ওপর চুমু খেতে। ও চাইল না। তখন যথেষ্ট ঠান্ডা, মৈত্রীর গায়ে শাল ছিল। আমি জানতাম কিভাবে ওকে উত্তেজিত করে, বাধ্য করা যায়। শালের তলা দিয়ে আমার হাত ওর বাঁ দিকের বুক স্পর্শ করল। আমার দুঃসাহসী আঙুলের তলায় ওর হৃদস্পন্দন অনুভব করতে পারছিলাম। মৈত্রী এই সোহাগের ভারসাম্য রাখতে না পেরে আমার বুকের ওপর তক্ষুনি আছড়ে পড়ল। ছবি এলোমেলোভাবে দিদিকে জড়িয়ে ধরতে গেল। ছবির হাত আমার হাতে ধাক্কা খেল। আমি চেয়েছিলাম ওর অজান্তেই একটা, যতটা সম্ভব তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেব। ও হাসতে আরম্ভ করল এবং জোরে চেঁচিয়ে উঠল উল্লসিত হয়ে। দেখলি অ্যালেনের হাত কোথায় ছিল? বোকার মতন কথা বলিস না, ওটা আমার হাত, শুকনো গলায় বলল মৈত্রী। যেমন আমি জানতাম না, যেমন আমি বুঝতে পারিনি অ্যালেনের আংটিটা। ছবির মুখে রূঢ় সত্য আমাকে কিছুটা উদ্বিগ্ন করে তুলল, যেহেতু ছবি প্রায়ই এরকম উল্টোপাল্টা বলতো। আমি ভাবতে পারিনি যে এই ঘটনাটার পরে গুরুতর আকার ধারণ করতে পারে। মৈত্রী আমার ঠোঁটে চুমি খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিল। তখন রাত্রি হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। বাড়ি পৌঁছানোর আগেই আমরা সব কিছু ভুলে গেলাম। সেই রাত্রে মৈত্রী আমার ঘরে আসেনি। আমি জানি না পরের সারাটা দিন কিভাবে কেটে গিয়েছিল। সন্ধে 6টায় আমি বাঙালি পোশাক পরে লেকে যাবার জন্য অপেক্ষা করতে থাকলাম। কেউ আমায় খুঁজতে এলো না। একটু সাহস নিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমরা আজকে সন্ধ্যায় বার হব কি না। ও উত্তর দিল এমন একটা কণ্ঠস্বরে যা আমার কাছে মনে হলো উদ্ধত। এই ধরনের কণ্ঠস্বর হয়তো ওর ছিল না। ওকে হুকুম দেওয়া হয়েছিল যে গাড়ি যেন গ্যারেজে করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই বাচ্চুর সঙ্গে দেখা হলো করিডোরে। ও আমাকে বলেছিল যে মিসেস সেন, মৈত্রী, ছবি কাউকেই অনুমতি দেননি লেকে যাবার। আমি বুঝতে পেরেছিলাম যে একটা রহস্য আমাকে ঘিরে ধরেছে। এই রহস্য ভেদ করা দরকার। আমি মৈত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। উদ্বেগ এবং যন্ত্রণা নিয়ে ঘরেই রইলাম। রাতের খাবারের জন্য যেমন বাড়ির লোকেরা ডাকতে আসতেন, আজ আর কেউ এলেন না। ডাকতে এলো বাড়ির চাকর। টেবিলে দেখলাম শুধু মিসেস সেন আর মৈত্রী। তারা কেউ কোনো কথা বললেন না। আমি শান্ত থাকতে চেয়েছিলাম এবং মনে হয় তাতে দারুণভাবে সফল হয়েছিলাম। মিসেস সেন আমাকে সোজাসুজি দেখার চেষ্টা করছিলেন। আমি ওর স্থির এবং অনুসন্ধানী দৃষ্টি এড়িয়ে যেতে পারছিলাম না, যা আমার হৃদয় ভেদ করে যাচ্ছিল। ওর মুখে লেগেছিল এক ধরনের আশ্চর্যজনক একাগ্রতা এবং ঠোঁটে বিদ্রূপের হাসি। ঠোঁট দুটো পান খেয়ে লাল, যেমন সাধারণত থাকত। উনি খুব নম্র এবং চুপচাপভাবেই দেখছিলেন। তারপর একবার ঘরে এসে নতুন করে বসে কনুই দুটো টেবিলের ওপর ভর দিয়ে আমায় পর্যবেক্ষণ করতে লাগলেন। হয়তো উনি মনে মনে ভেবেছিলেন সম্মান এবং সচ্চরিত্রতার তলায় কেমন করে ওকে আমি এতদিন ধরে ঠকিয়ে আসছিলাম। ওর উগ্র এবং শ্লেষপূর্ণ ভাবগতিকের মধ্যে আমি ভেবেছিলাম উনি মনে মনে প্রশ্ন করেছিলেন কেমন করে আমি এমন কাজ করলাম। আমি জানতাম না এমন কাজ বলতে মিসেস সেনের মতে কী বোঝায়, কিন্তু উনি যে এই প্রশ্নই করতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং ভাব দেখাচ্ছিলাম যে মানসিক স্বাচ্ছন্দ্যেই আছি। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, তাকিয়েছিলাম সোজাসুজি, জিজ্ঞাসা করেছিলাম কেমন আছেন উনি, কেন আর কেউ রাত্রে খাবার খেতে আসেননি ইত্যাদি। মৈত্রী টেবিলের তলায় নিজের পা দিয়ে আমার পা জোরে চেপে রেখে ওর আবেগ এবং ভয়কে প্রকাশ করছিল। তারপর অনুভব করলাম ওর নরম ত্বক আলতো করে আমার ত্বকে ঘষে যাচ্ছে। এইভাবে ও আমাকে আসক্তি ও উত্তেজনায় ভরিয়ে দিতে চাইল, যা আমি কোনো দিনও ভুলব না। এমনকি যদি ওর থেকে আলাদা হয়ে যায়, দূরে চলে যায়,
তবু মিসেস সেনকে কেউ ডাকল। সেই আমরা একা হলাম। মৈত্রী তার আবেগ চাপতে গিয়ে ঠোঁট কামড়ে বলল, ছবি মাকে সব বলে দিয়েছে। কিন্তু আমি অস্বীকার করেছি। ভয় পেও না, আমি তোমারই আছি। যদি তোমাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে কিচ্ছু স্বীকার করো না, নইলে। ওর চোখে জল এলো এবং অভ্যাস মতো আমার হাত ধরতে গেল। তখনই মিসেস সেন আসছিলেন। নিচু গলায় ও আমাকে শুধু বলার সময় পেল, কাল এসো সকালে লাইব্রেরিতে। মৈত্রীর মুখ থেকে সেই ছিল আমার শোনা শেষ কথা। ওর মা ওকে নিয়ে গেলেন আর আমি চলে গেলাম আমার ঘরে, আত্মবিশ্বাসহীন, দিশেহারা। ভাবতে পারছিলাম না পরের দিনে কি ঘটবে। ঘুমোতে পারিনি। আমার আরাম কেদারায় বসে পাইপের পর পাইপ টেনে গেলাম। ক্রমশ সকাল হয়ে এলো। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ও এলো। ও এসে ভুলিয়ে দেবে সব দুশ্চিন্তা, সব উদ্বেগ। ভুলে যাব সব প্রতিযোগিতার কথা যার সম্মুখীন আমি হয়েছিলাম ওর জন্য, সেই সব সন্দেহ যার জন্য আমি কষ্ট পেয়েছিলাম। ভাবছিলাম প্রকাশ করতে পারবো আমার ভেতর যে ভালোবাসা বেড়ে উঠেছে, যার কোনো সীমা নেই, আর যা মৈত্রী কোনো দিন চিন্তা করতেও পারেনি। অধৈর্যভাবে সকালের জন্য অপেক্ষা করছিলাম, যখন ওকে বলবো যে এক রাত্রি আলাদা থাকার। এক ভীতি প্রদর্শন আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে, এবং শুধু আজকেই আমি জেনেছি ও আমার কতখানি প্রিয়। আজকে যখন আমি ওকে হারানোর ভয় পাচ্ছি। আমি কাঁদছিলাম একা একাই, ওকে হারানোর ভয় নিয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা আলাদা হয়ে গেলেও আমি বেঁচে থাকতে পারবো। ওকে ভালোবেসেছিলাম সেই সময় থেকে, যখন থেকে ওকে জেনেছি যে ও আমার, এবং কেউ আমাদের বাধা দেয়নি ওর সঙ্গে কথা বলতে, ওর দিকে এগিয়ে যেতে। আর আজ একটা বাধা, একটা বিপদ হঠাৎ এলো আমাদের দুজনের মাঝখানে। মনে হচ্ছিল অপেক্ষা করতে করতে অজ্ঞান হয়ে যাব। কখন আমি ওকে দেখতে পাবো? রাত্রেবেলায় আমাদের বাগানে পায়চারি করতে বেরিয়ে পড়েছিলাম। ইঞ্জিনিয়ার ঘরে সর্বদাই আলো জ্বলছিল। ওপর থেকে কণ্ঠস্বর ভেসে আসছিল, আমি মাঝে মাঝে কেটে যাচ্ছিল। শোনা যাচ্ছিল বিলাপ আর কান্না আর গোঙানি। মৈত্রী, ছবি, বাচ্চু, বোন, কে ঠিক ঠাহর করতে পারছিলাম না। চূড়ান্ত অসহায় হয়ে পড়েছিলাম। ঘরে এসে আরাম কেদারায় বসে খুঁজতে লাগলাম মৈত্রীর সেই কথাগুলোর যথার্থ অর্থ। ছবি সব বলে দিয়েছে। ওর মানসিক ভারসাম্যহীনতার মধ্যে ও কি বলতে পারে? ও কি দেখে এবং বুঝে থাকতে পারে? হয়তো রাতে কোনো দিন দিদিকে লক্ষ্য করেছিল। পরে জেনেছিলাম যে ছবির বিশ্বাস এবং বক্তব্য ছিল একেবারেই তুচ্ছ। সেদিন যখন মিসেস সেন ছবির মাথা ধুয়ে দিচ্ছিলেন, তখন ছবি একটানা কেঁদে চলেছিল। মিসেস সেন ওকে জিজ্ঞাসা করলেন ও কাঁদছে কেন। ও উত্তর দিল যে ও যন্ত্রণা পাচ্ছিল কারণ ওকে কেউ পছন্দ করে না, কিন্তু মৈত্রীকে সবাই পছন্দ করে। সবাই মৈত্রীর জন্মদিনে এসেছিলেন এবং উপহার দিয়েছেন। অ্যালান বিশেষ পছন্দ করে মৈত্রীকে, ও যোগ করল। মিসেস সেন জিজ্ঞাসা করলেন কেমন করে তুই জানলি? অ্যালান ওকে আদর করে, আমাকে কেউ আদর করে না। ছবি এমনভাবে কাঁদতে লাগলো এবং কষ্ট পেতে লাগলো যে মিসেস সেন ওকে বারবার করে জিজ্ঞাসা করতে লাগলেন। ছবি যা দেখেছিল তার সব বলে দেবে। তবে শেষ করল, লেকে আমরা একদিন গিয়েছিলাম। হাসছিলাম, চুম্বন বিনিময় হচ্ছিল, বাহুর মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলাম। আমি ভেবেছিলাম যে ছবি এইসব কিছু পর্যবেক্ষণ করেনি। মিসেস সেন তৎক্ষণাৎ মৈত্রীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন যে ছবি যা বলছে তা সঠিক কিনা। তারপর উনি ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি গ্যারেজ করার জন্য এবং মেয়েকে নিয়ে চত্বরের ওপর উঠে গেলেন। উনি মৈত্রীকে জিজ্ঞাসা করালেন তাদের পূর্বপুরুষ ও ঈশ্বরের নামে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলেন। মৈত্রী সব অস্বীকার করল। ও শুধু স্বীকার করল যে ও আমাকে মাঝে মাঝে মজা করে চুমু খেয়েছে এবং আমি তার বদলে ওকে চুমু খেয়েছি ওর কপালে। মৈত্রী ওর হাঁটু ছুঁয়ে মিনতি করল যে তিনি যেন ইঞ্জিনিয়ারকে কিছু না বলেন। আমি কোনো ক্ষতি সহ্য করব না, যেহেতু আমি দোষী নই। সবাই যদি বলে তাহলে ও আমার সঙ্গে আর দেখা না করাটা নিশ্চিত মনে করে নেবে এবং যে অন্যায় ও করেছে তার শাস্তিও পাবে। পরে শুনেছিলাম ও চিন্তা করেছিল যে আমার সঙ্গে সময় মতো পালিয়ে যাবে। মৈত্রীর বাবাকে খুব ভয় পেত। উনি ওর ঘরে মৈত্রীকে আটকে রাখতে পারতেন অথবা কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে দিতে পারতেন।
আমার সঙ্গে দেখা করা বা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করার আগেই। সেই রাত্রে ওকে মায়ের ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল। মিসেস সেন ইঞ্জিনিয়ারকে সব কিছু খুলে বলেছিলেন এবং পরে চিন্তা করতে থাকলেন এই প্রেমের ঘটনাটা কীভাবে লুকানো যায়। এই অভিশপ্ত সমস্ত বাড়ির ওপর পড়বে এবং এর কলঙ্ক ওদের সর্বনাশ পথে টেনে নিয়ে যাবে। এইসব খুঁটিনাটি আমি জেনেছিলাম পরের দিন অথবা তারপরের দিন বাচ্চুর কাছ থেকে। কিন্তু সেই রাত্রে আমি আরও খারাপ কিছু কল্পনা করলাম। আমার বিশ্বাস হয়েছিল যে ছবি ও দিদিকে দেখেছে আমার ঘরে আসতে এবং সব ওর মাকে বলে দিয়েছে। সকাল হবার আগেই আমি লাইব্রেরিতে মৈত্রীর জন্য অপেক্ষা করতে থাকলাম, সব খবর জানব বলে। দিন হওয়া পর্যন্ত তাকের আড়ালে লুকিয়ে রইলাম। না এলো মৈত্রী, না বাচ্চুর বোন, না রমু, যাদের দিয়ে একটা খবর পর্যন্ত পৌঁছে দিতে পারতাম। 7টা নাগাদ মিসেস সেন নিচে নামলেন চা তৈরির উদ্দেশ্যে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘরে ফিরে এলাম। অপেক্ষা করছিলাম জলখাবারের জন্য যদি কেউ ডাকে। কেউ এলো না। তারপর ইঞ্জিনিয়ার আমার ঘরে এলেন, কালো চশমায় চোখ ঢাকা, বেতালার হাঁটা এবং হাত দুটো কাঁপছে দুর্বলতায়। প্রিয় অ্যালিন, আমি ঠিক করেছি এবার অপারেশনটা করিয়ে নেব। বা ডাক্তারেরা অনেক দিন ধরেই তো বলছে। ওকে মনে হলো খুব আবেগতাড়িত, কিন্তু কণ্ঠস্বরে একটা বন্ধুত্ব, আন্তরিকতা বজায় ছিল। অন্তত 2-3 মাস আমার ক্লিনিকের বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি চিন্তা করছি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি মেদিনীপুরে পাঠিয়ে দেব। তুমিও শান্ত, কিছুদিন পাহাড়ে গিয়ে একটু বিশ্রাম নিয়ে এসো। কখন যাব আমি? এমন শান্তভাবে জিজ্ঞাসা করলাম যে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। সত্যি বলতে কি, আমি ঠিক পারস্পরিক অর্থ বুঝতে পারছিলাম না যে কি ঘটতে চলেছে। আজকেই, উত্তর দিলেন ইঞ্জিনিয়ার। আমি দুপুরের খাওয়া সেরে ক্লিনিকে চলে যাচ্ছি। চশমার কাঁচের আড়াল থেকে আমায় পর্যবেক্ষণ করলেন। এ কথা সহ্য করার মতো শক্তি কি করে খুঁজে পেলাম জানি না, যদিও মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত রক্ত, শিরা উপশিরা ছিঁড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি উত্তর দিলাম, কিন্তু জানি না কোথায় যাব। আমাকে একটা আস্তানা খুঁজতে হবে, এই সব জিনিস নিয়ে যেতে হবে। এই বলে আমি আমার 2টো ট্র্যাঙ্ক এবং অন্যান্য জিনিসপত্র দেখালাম। ইঞ্জিনিয়ার সৌজন্যপূর্ণ হাসি হাসলেন। তোমার মতো একটা উদ্যমী ছেলে সবসময় অসুবিধা কাটিয়ে উঠতে পারে। তুমি যদি এক্ষুনি বেরিয়ে পড়ো তো দুপুরের খাওয়ার আগেই একটা আস্তানা খুঁজতে বার হতে পারবে। বাচ্চুটাকে তোমার সব জিনিসপত্র দিয়ে আসবে। পাহাড়ে যাবার আগে তোমার কোনো বন্ধুর বাড়িতেই থাকতে পারো। ফিরে এসে আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। উনি উঠে পড়লেন। আমার মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিল। আমি চাইলাম তক্ষুনি চলে যেতে, কিন্তু মিসেস সেন, যিনি করিডোর থেকে সব কিছু শুনছিলেন, আমার ঘরে ঢুকলেন এবং স্মিত হাস্যে বললেন, তুমি না খেয়ে যেতে পারবে না। আমি কিছু খেতে পারবো না, নিস্তেজ গলায় বললাম। আমি তোমার খাওয়ার জন্য অনুরোধ করছি। উনি বলে চললেন সেই নরম গলায়, চা তৈরি হয়ে গেছে। মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারাতে পারি। আমি চলে গেলাম। আমি মৈত্রীকে আর দেখিনি, জানতে পারিনি ওপরে ওর ঘরে ও কী করছিল তখন। ইঞ্জিনিয়ার চলে গেলেন এবং আমি চুল টেনে ধরে, হাত কামড়ে ধরে পাগলের মতো কান্নায় ফোঁপাতে লাগলাম। ইজি চেয়ারে নিজেকে সমর্পণ করলাম। শ্বাসরোধ হয়ে আসছিল যন্ত্রণায়। জানি না সে যন্ত্রণাকে কি বলা যেতে পারে। সেটা প্রেমের জন্য খুন হবার যন্ত্রণা নয় বা কষ্ট নয়, কিন্তু একটা সমগ্র অনুভূতির ক্রিয়াশক্তি যেন হারিয়ে যাওয়া। আমি যেন হঠাৎ এসে পড়লাম একা একটা কবরখানার ভেতর। আমার কাছে কেউ নেই যে আমার গোঙানির আওয়াজটুকু শুনবে বা আমায় সান্ত্বনা দেবে। আমি টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছিলাম। রমু চোখে জল নিয়ে আমার ঘরে ঢুকে ঝটপট এক টুকরো কাগজ দিল। তাতে লেখা, ওরা চায় না আমি তোমার দেখা পাই। নিজের জীবনটাকে নষ্ট করে দিও না, নিজেকে ভেঙে পড়তে দিও না। সারা পৃথিবীতে ঘুরে বেড়াও, সবাইকে দেখাও তোমার শুদ্ধতা। একটা মানুষের মতন মানুষ হও। তুমি শিগগিরই আমার কাছ থেকে একটা খবর পাবে। মৈত্রী। হাতের লেখাটা বিশৃঙ্খল, লেখাটা অগোছালো ইংরেজিতে, কাগজে কালির দাগ। তাড়াতাড়ি কাজটা হাতের ফাঁকের মধ্যে লুকোলাম। মিসেস সেন ঘরে ঢুকলেন, পেছনে একজন চাকর। আমি তোমাকে অনুরোধ করব, নরম সুরে বললেন উনি।
হয়তো সেই কণ্ঠস্বরে তখনও ছিল সমবেদনার সুর। উনি আমাকে খুব পছন্দ করতেন এবং ছেলে বলে ডাকতেন। ওর 2 মেয়ের পরে একটা ছেলের কামনা করা উচিত ছিল। আমি পারলাম না ওর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে, ক্ষমা চাইতে, ওর বাড়িতে আমাকে আশ্রয় দেবার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ করতে। দরজার কাছে উনি স্থির দাঁড়িয়েছিলেন, সোজা এবং চুপচাপ। ঠোঁটে লেগেছিল অল্প বিদ্রুপ মেশানো ঠান্ডা হাসি। যাবার আগে বাচ্চাদের একটু দেখতে পারি? ওকে জিজ্ঞাসা করলাম। ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র সেন ঘরে ঢুকলেন। মৈত্রেয়ী কষ্ট পাচ্ছে, বললেন উনি। ও এখন ঘর থেকে নেমে আসতে পারবে না। তারপর স্ত্রীকে বললেন, ছবিকে একবার ডাকো। মিসেস সেন চলে গেলেন। যখন মিস্টার সেন এবং আমি একা, তখন আমায় একটা বদ্ধ খাম এগিয়ে দিলেন। বললেন, আমি তোমায় অনুরোধ করব এটা এই বাড়ি থেকে চলে যাবার পর পড়তে। যতটুকু আমি করতে পেরেছি তোমার জন্য এখানে এই ভারতে, পারলে তার সম্মান দিও। যতটুকু আমার প্রাপ্য ততটুকুই। উনি আমাকে উত্তর দেবার সময় না দিয়েই চলে গেলেন। যন্ত্রচালিতের মতো আমি চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম। ছবিকে দেখা মাত্র তুলে নিলাম কোলের মধ্যে আর কাঁদতে কাঁদতে ওকে দোলাতে লাগলাম। কি করলে ছবি? কি করলে তুমি? বেচারি বাচ্চাটা কিছুই বুঝলো না, কিন্তু আমাকে কাঁদতে দেখে নিজেও কাঁদলো এবং আমার মুখে চুমু খেলো। ওর শরীরের ওপর আমি মাথাটা নুইয়ে দিলাম এবং যন্ত্রের মতো বলতে থাকলাম, যেন আমি সংজ্ঞাহীন, কোনো কিছু বলার ক্ষমতা নেই। শুধু বলছি, কি করলে ছবি, কি করলে? ওকে মনে হলো যেন জ্ঞান ফিরে পেল এবং আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কি করলাম? কেন তুমি কাঁদছো অ্যালিন? তুমি কেন কাঁদছো? আমার মুখটা মুছবে বলে ওকে নামিয়ে দিলাম মাটিতে। মিসেস সেন এবং ওর স্বামী দরজায় এসে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। দুজনেই বরফের মতন ঠান্ডা। মনে হলো ওরা যেন আমাকে বলছেন, এবার যাবার সময় হলো, চলে যাও। আরেকবার ছোটটাকে দুগালে আদর করলাম এবং মন ঠিক করে ওদের আমার শুভেচ্ছা এবং নমস্কার জানালাম। গুড বাই অ্যালিন বলে ইঞ্জিনিয়ার হাতটা বাড়িয়ে দিলেন। করিডোরের দিকে এগিয়ে গেলাম। ভাব দেখালাম যেন কিছুই দেখছি না। ছবি কাঁদতে কাঁদতে আমার পেছনে দৌড়তে লাগলো। কোথায় যাচ্ছ তুমি অ্যালেন? ওর মাকে জিজ্ঞাসা করলো, ও কোথায় যাচ্ছে? অ্যালেন অসুস্থ, ও চিকিৎসা করাতে যাচ্ছে, ওকে ধরে জবাব দিলেন মিসেস সেন নিচু গলায়। বারান্দা পেরিয়ে নেমে গেলাম। চোখ আমার ছিল বারান্দার দিকে। দেখতে পেলাম মৈত্রীকে। আমার নাম ধরে কাঁদছিল, বড় বড় শ্বাস নিচ্ছিল আর আতঙ্কে নীল মুখ। দেখলাম উল্টে পড়ে গেল জ্ঞান হারিয়ে। আমি ওপরে উঠতে গেলাম। ইঞ্জিনিয়ার আমার পথ রোধ করে দাঁড়ালেন। তুমি কিছু ভুলে গেছো? না, কিছু না। ঝড়ের মতো বেরিয়ে গেলাম। লাফ দিয়ে প্রথম গাড়িটায় উঠলাম। আর একবার বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু তখন চোখ ভর্তি জল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। গাড়িটা স্টার্ট দিয়েই বাঁক নিল। আমি আর কিছুই দেখতে পেলাম না। তখন সম্বিত ফিরে এলো। দেখলাম গাড়িটা পার্ক স্ট্রিটে। খামটা ছিঁড়ে ফেললাম এবং মিস্টার সেনের চিঠিটা পড়লাম শ্বাসরুদ্ধ হয়ে। কোনো ভূমিকা না করেই উনি লিখেছেন ইংরেজিতে। পাতার কোনায় উনি লিখে রেখেছেন, একান্ত গোপনীয়। তুমি একজন বিদেশী, আমি তোমায় জানি না। যদি তোমার জীবনে পবিত্র কিছু থাকে এবং বিবেচনা করে সক্ষম হও, আমি তোমায় অনুরোধ করব আমার বাড়িতে আর কখনো না আসতে, আমার বাড়ির কারোর সঙ্গে দেখা করতে এবং কাউকে কিছু লিখতে। যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার অফিসে পাবে। যদি কোনো দিন আমায় লিখতে চাও, তাহলে এমন কিছু লিখবে না যা এক অজানা ব্যক্তি এবং অজানা ব্যক্তিকে লিখতে পারে, অথবা একজন অধস্তন তার উপরওয়ালাকে লিখতে পারে। আমি তোমায় অনুরোধ করব এই চিঠির কথা কারো কাছে প্রকাশ না করতে এবং পড়ার পর ছিঁড়ে ফেলতে। আমার এই ব্যবহারের কারণ তোমার কাছে মনে হয় পরিষ্কার, যদি তোমার স্থূল রুচির মধ্যে অতি সামান্য বিচক্ষণতা বর্তমান থাকে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার নিজের অকৃতজ্ঞতা এবং আমার ক্ষতি, যা তুমি আমার উপর চাপিয়ে দিলে। নরেন্দ্র সেন। বিদ্রোহ। তোমাকে অনুরোধ করব যে অভিযোগ থেকে নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টায় বিরক্তিকর কিছু করিও না। তুমি কেবলই নতুন কিছু মিথ্যা অভিযোগ করতে পারো, বা তোমার নোংরা চরিত্র তোমায় এতদিন করিয়েছে।
হারও বাড়ি ছিল না, কিন্তু ওর গৃহকর্ত্রী ওর শোবার ঘরের দরজা খুলে দিলেন। পাখাটা সম্পূর্ণ জোরে চালিয়ে দিয়ে আমি ওর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। মাথাটা ঠান্ডা করার দরকার ছিল। গৃহকর্ত্রী মিসেস রেনে খুব বিচলিত বোধ করলেন। আমাকে কি প্রশ্ন করবেন তাও বুঝতে পারলেন না। ওনাকে নিশ্চিন্ত করার জন্য বললাম, আমার কোনো বিপদ হয়নি, উদ্বিগ্ন হবেন না। মিস্টার সেন আজ অপারেশন হবে, তাই জন্যই চিন্তিত আছি। নিজের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করিনি। হারু বা এই মহিলা কাউকে কিছু আমার বলতে ইচ্ছা করছিল না। পরবর্তীকালে হারুর স্মৃতিচরণ আমায় অসহ্য লাগবে। ওর সমস্ত ইয়ার বন্ধুদের কাছে আমার কাহিনী রসিয়ে রসিয়ে বলার জন্য ছুটবে। মেয়েরা আমায় সান্ত্বনা দেবার জন্য ছুটে আসবে, ওদের সঙ্গে মদ খেতে আর রাত কাটানোর জন্য অনুরোধ করবে। আমি কোনো সান্ত্বনা কারো কাছ থেকে সহ্য করতে পারবো না। এই সমস্ত লোকেদের কাছে মৈত্রীর নাম উচ্চারণ করতে আমার ইচ্ছা করছিল না। আমার কিছু ভালো লাগছিল না। আমি সম্পূর্ণভাবে আমার বেদনায় ডুবে গিয়েছিলাম। কোনো কিছু স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম না। শুধু পুরনো কিছু বোধ বুদ্ধি দিয়ে এতটুকু বুঝতে পারছিলাম যে আমি আর মৈত্রী আজ বিচ্ছিন্ন। অসম্ভব। যখনই তার ছবি চোখের সামনে ভেসে উঠত, মৈত্রীর দেহ বারান্দায় শায়িত, আমি আতঙ্কে কেঁপে উঠতাম। অন্য চিন্তায় মনকে নিযুক্ত করার চেষ্টা করতাম, অন্য স্মৃতি আনার চেষ্টা করতাম। জুঁই ফুলের মালায়, লাইব্রেরি, চন্দননগর। মনটা একটু শান্ত হতেই সিনেমার ছবির মতো ভেসে উঠল শেষ দৃশ্য। খাবার টেবিলে মিসেস সেনের বিদ্বেষ ভরা দৃষ্টি, মিস্টার সেনের কথা, যদি কিছু ভালো করে থাকি তোমার, তার জন্য যদি আমায় সামান্য কৃতজ্ঞতা জানাতে চাও। ঘণ্টাখানেক বাদে মিসেস রিভেরিও এসে জিজ্ঞাসা করলেন, আমি কি খেতে চাই? চা, হুইস্কি, বিয়ার? আমি সব কিছু প্রত্যাখ্যান করলাম এমন এক ভঙ্গিতে, অথবা হয়তো আমার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে বৃদ্ধা মহিলা গুরুতর চিন্তিতভাবে আমার বিছানার দিকে এগিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, অ্যালিন, তুমি কি অসুস্থ? জানি না কি উত্তর দিয়েছিলাম। বোধহয় দিয়েছিলাম, গত কয়েক মাস বড্ড কাজের চাপের মধ্যে ছিলাম, এই গ্রীষ্মে কোথাও বেড়াতে যাইনি। মিস্টার সেনের জন্য আমি খুবই বিচলিত। এরকম কিছু উত্তর হয়তো দিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম ওনার কোনো ঘর খালি আছে কিনা, আমি কিছুদিন বাইরে ঘুরে এসে ভাড়া নেব। খালি ঘরের কথা শুনে ভদ্রমহিলা খুব খুশি হলেন এবং তখনই আমায় পাশের ঘরটা দেখতে বাধ্য করলেন। আমায় জিজ্ঞাসা করলেন আমি কেন আলিপুরের বাড়ি ছেড়ে দিচ্ছি। ওনার কৌতূহল আমায় ক্লান্ত করছে দেখে উনি প্রসঙ্গ পাল্টে আমার জ্বর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন এবং আমায় পাহাড়ে কোথাও বেড়াতে যাবার পরামর্শ দিলেন, দার্জিলিং, শিলং বা সমুদ্রের ধার, পুরী বা গোপালপুর, যেখানে গিয়ে ফাদার জুস্তুস সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। ওনার সব কথা শুনলাম এবং সব কিছুতেই সায় দিলাম যাতে কথা না বাড়ে। তিনি ফয়ার থেকে স্টেটসম্যান কাগজ নিয়ে হোটেলের ঠিকানা দেখতে শুরু করলেন আর আমায় জানাতে থাকলেন। হাড়োর বিছানায় শায়িত আমার দেহ। যে সিগারেটগুলো আমি খাচ্ছিলাম সেগুলো থেকে পাকিয়ে পাকিয়ে উঠে ধোঁয়া এই অনর্গল বকে যাওয়া ভদ্রমহিলার সবই অবান্তর মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। মৃত্যুই আমার একমাত্র আশ্রয়, আমায় মরতেই হবে। মনে হচ্ছিল এই রকম পরিপার্শ্বিকতার মধ্যে আমি কয়েকদিন থাকলেই পাগল হয়ে যাব। আমাকে পালাতেই হবে, আমাকে পালাতে হবে এক প্রগাঢ় নির্জনতার মধ্যে। সব ভুলতে হবে। সবচেয়ে বড় প্রয়োজন নিজেকে ভোলার। ঠিক করলাম পরের দিনই আমি চলে যাব। মিসেস রিভেরিও দেখলাম অনুগ্রহ করলেন একবার মিস্টার সেনকে ফোন করবেন। সাউথ 1147। বলুন উনি যেন এখানে আমার জিনিসপত্র পাঠাবার ব্যবস্থা করেন। অন্য সময় হলে হয়তো রিভেরিও একজন কালা আদমির ফোন করতে চাইতেন না, কিন্তু যেহেতু ওনার বাড়িতে ভাড়া থাকবো তাই উনি তাড়াতাড়ি ফোন করতে ছুটলেন। সম্ভবত শিবুই ফোনটা ধরেছিল। আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিই বলে চললেন রিভেরিও। ওনাকে যেতে দেখে আমি বাস্তবিকই খুশি হলাম। কান্না আর আমি চেপে রাখতে পারছিলাম না। হঠাৎ মনে হলো আমি বুড়ো হয়ে গেছি। আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। একটা আরশির সামনে গিয়ে দাঁড়ালাম। আমি নিজেকে চিনতে পারছিলাম না। 24 ঘন্টার মধ্যে আমার চেহারায় আশ্চর্য পরিবর্তন এসেছিল। বোধহয় সেই দিন থেকে আমি বুঝেছিলাম মানুষের বাহ্যিক রূপের কোনোই মূল্য নেই। মানুষের মুখে তার চরিত্রের কিছু লেখা থাকে না।
হয়তো শুধু চোখ দুটোই একমাত্র বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে। অসীম ক্লান্তিতে ভেঙে পড়ে আমি বিছানায় আশ্রয় নিলাম। শুয়ে শুয়ে একটা সিগারেট ধরিয়ে ছাদের দিকে শূন্যে দৃষ্টি মেলে চেয়ে রইলাম। এমন সময় দারুণ আনন্দে হৈ হৈ করতে করতে হাড়ও এসে ছুটল। ঘরে ঢুকেই সমস্ত ঘটনা জানতে চাইল। আমি প্রচণ্ড মাথা ধরেছে বলে ওকে সামান্য দু একটা কথার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। ওর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করলো এবং দৃঢ়ভাবে জানালো হুইস্কি খেলে সব যন্ত্রণারই উপশম হয়। ও নিজের ঘর থেকে হুইস্কির বোতল নিয়ে এলো। আমি একবার খাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড দুঃখ ক্রোধে পুনরায় আক্রান্ত হলাম। ঠিক এই সময় বাচ্চু এসে ঘরে ঢুকল। প্রচণ্ড আবেগে আমি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম। ওকে আমার প্রেমের দুধ বলে মনে হচ্ছিল। বাচ্চুর পরনের ধুতি ছিল ময়লা, খালি পা। আমার ঘরের অন্যান্যরা ওর দিকে বিতৃষ্ণা দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। ও কিন্তু সহজভাবেই কুলিদের পরিচালনা করছিল। আমি অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম কখন শেষ হবে ওর কাজ, আর আমি জানতে পারবো মৈত্রীর অবস্থা, ওখানে কি ঘটছে। আমি কুলির পয়সা মিটিয়ে ওকে আলাদা করে ডেকে নিয়ে বললাম, যাবার আগে মিসেস রিভেরিও আমাদের দুজনের জন্য চা পাঠাতে বলে দিলাম। হাড়ও রাগে ফেটে পড়ছিল। ও চাইছিল একা আমার সঙ্গে তখন কথা বলবে। ও বুঝতেই পারছিল আলিপুর থেকে আমার চলে আসার ব্যাপারটা অত সহজ ছিল না। ও অবশ্য আমাদের বিরক্ত করতে আসেনি। বাচ্চু আমার জন্য এক কপি উল্লেখ নিয়ে এসেছিল। বইটার মৈত্রীর শেষ কথা, আমার ভালোবাসাকে, আমার ভালোবাসাকে মৈত্রী লেখা ছিল। আমি বিষণ্ণ হয়ে জিজ্ঞাসা করলাম, শুধু এই? বাচ্চু আমাকে বইয়ের শেষ পাতায় দেখতে বলল। লেখা ছিল, চিরবিদায় প্রিয়তম, আমি এমন কিছু বলিনি যাতে তুমি দোষী হও। শুধু এইটুকু বলেছি যে তুমি আমার কপালে চুমু খেয়েছিলে। এইটুকু আমায় স্বীকার করতে হয়েছিল, কারণ উনি আমার মা, অ্যালেন আমার বন্ধু, আমার প্রেম। বিদায়, মৈত্রেয়ী। দুঃখে যন্ত্রণায় আমি বোবা হয়ে গিয়েছিলাম। হাতের লেখাটাই বারবার দেখছিলাম। বাচ্চু চুপচাপ সিগারেট খেয়ে যাচ্ছিল। তারপর হঠাৎই সে বলতে শুরু করলো। সবই জানাজানি হয়ে গেল। অবস্থা চরমে উঠল। সত্যি কথা বলতে কি, আপনারা ভীষণই অসাবধানী ছিলেন। ড্রাইভারও আপনাদের একাধিকবার দেখেছে, আপনার ঘরেই। ও শিবু আর রমুকেও বলেছিল। কেউই সাহস পায়নি আপনাদের সাবধান করে দিতে। আমি আপন মনেই প্রশ্ন করেছিলাম, বাচ্চু কি শুধু ওইটুকু বুঝতো, জানতো? সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছিলাম এসব নিয়ে এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। বাচ্চু আবার বলতে শুরু করলো। ছবি যেন কিছুটা স্বাভাবিক হয়ে উঠল যখন দেখলেও মৈত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। ও বারবার জিজ্ঞাসা করছিল, অ্যালেন কোথায় গেল, অ্যালেন কোথায় গেল। মার শাড়ি ধরে টানছিল আর বারবার এক প্রশ্ন করে যাচ্ছিল। আমি যখন ওকে বললাম যে আমি আপনার বাড়ি যাচ্ছি, তখনও আমাকে একটা চিঠি লিখে দিল। স্কুলের খাতার পাতা ছিঁড়ে ছবি ও সবচেয়ে যত্ন করে সুন্দর হাতের লেখায় বাংলা লিখেছিল, প্রিয় অ্যালেন, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? জানি না কেন আমি ওসব কথা বলে ফেলেছিলাম। মনে হয়নি যে কোনো অন্যায় করেছি। যেহেতু আমি মনে করি না তুমিও ভালোবেসে কোনো অন্যায় করেছো। মৈত্রের কষ্ট চোখে দেখা যাচ্ছে না। তুমি কিছু করো যাতে ও কষ্ট না পায়। তোমার ভালোবাসা এখন কোথায় গেল? কেন আমি মরছি না? আমি মরে যেতে চাই। ও লেখার সময় প্রচণ্ড কাঁদছিল। আর আমি যেন অতি অবশ্যই আপনাকে চিঠিটা দিই, এই কথা বারবার বলেছিল। ও চায় আপনি ওকে টেলিফোন করুন। ও এখন সুস্থ হয়ে গেছে। বাচ্চু কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি হলো বাচ্চু? আপনাকে দেখে আমার যে কি কষ্ট হচ্ছে আপনাকে তা বলে বোঝাতে পারবো না। বাচ্চু যথেষ্ট করুণ মুখ করে কথাগুলো বলছিল, কিন্তু ওকে আমার একজন অপরিচিত ব্যক্তি ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। ও প্রসঙ্গ পরিবর্তন করল। আমি যখন জিনিসপত্র গোছগাছ করছিলাম তখন মৈত্রী নিচে নেমে এসে আপনার জিনিসপত্র স্পর্শ করে দেখছিল। ওকে সবাই মিলে জোর করে সরিয়ে নিয়ে গেল। ও চিৎকার করে কাঁদছিল আর জবরদস্তি করছিল দেখে ওকে মিস্টার সেন এমন মারলেন যে ওর মুখ ফেটে রক্ত পড়তে শুরু করল। টেনে হিঁচড়ে ওকে দোতলার ঘরে নিয়ে যেতেই ও আবার অজ্ঞান হয়ে গেল।
আমি মানুষ চোখে মৈত্রীকে দেখতে পাচ্ছিলাম। রক্তাক্ত মুখ, পাগলের মতো ধস্তাধস্তি করছে আর মার খাচ্ছে। কিন্তু ওর ক্ষত, কষ্ট আমাকে যত যন্ত্রণা দিচ্ছিল, ওর উপস্থিতি ও সান্নিধ্য যে ক্রমশ বহু দূরে দূরে চলে যাচ্ছে, এই ভাবনায় আমাকে ছিঁড়ে ছুঁড়ে ফেলছিল। ওরা ওকে ওর শোবার ঘরে বন্ধ করে রেখেছিল, যাতে ও আপনার সঙ্গে শেষ দেখা না করতে পারে। আপনি যে সমস্ত বই উপহার দিয়েছিলেন সব কেড়ে নিয়েছিল। যতক্ষণ অজ্ঞান হয়েছিল ততক্ষণ ওর মাথায় জল ঢালছিল, আর যেই জ্ঞান ফিরে এসেছিল সঙ্গে সঙ্গে শুরু করছিল মার। কারণ জ্ঞান ফিরলেই ও বলে উঠছিল, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। আমি নিজ থেকে এইটুকুই শুনতে পাচ্ছিলাম। ছবি এসে আমায় আরও বলেছিল যে ওনাকে বলেছিল ও দোষী নয়, ওর কোনো দোষ নেই। তোমরা ওকে কেন শাস্তি দিচ্ছ? মৈত্রী এরকম কেন ভাবছিল কে জানে, কারণ ওর বাবা মা এ যাবৎ আমার প্রতি কোনো কিছুই করেননি। মিস্টার সেন আমায় মারধর করতে পারতেন, উল্টে তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড বাই অ্যালেন। মৈত্রী ঘরে নিয়ে যাবার আগে ও আমায় চুপি চুপি বলেছিল, আজ আপনাকেও টেলিফোন করবে। নিশ্চয়ই পারেনি, ওকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। আমি ওর মাকে বলতে শুনেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওরা ওর বিয়ে দিয়ে দেবেন। বাচ্চুর কথাগুলো শুনে আমি আতঙ্কে কাঠ হয়ে গেলাম। বাচ্চু আমার অবস্থা লক্ষ্য করে নতুন উদ্যমে বলতে শুরু করলো, হ্যাঁ, ওরা মৈত্রীর সঙ্গে এক অধ্যাপকের বিয়ে ঠিক করেছেন। মেদিনীপুর থেকে ফিরে এসেই ওদের বিয়ে হবে। আপনি জানেন ওরা মেদিনীপুর যাচ্ছেন? হ্যাঁ জানি। ওরা পশু, সবাই পশু। আপনার ঘেন্না হয় না? কেন ওদের ঘেন্না করব? আমিই তো অন্যায় করেছি। ওদের দোষ কোথায়? দোষ যদি কিছু হয়ে থাকে তাহলে আমার আশ্রয় দেওয়া। ওরা আপনাকে দত্তক নিতে চেয়েছিলেন, আপনি জানেন? আমি মৃদু হেসেছিলাম। আমার কাছে এগুলো বৃথা অপ্রয়োজনীয় আলোচনা মনে হচ্ছিল। আজ আমি যে পরিচয়ে চিহ্নিত হয়ে গেছি তা যদি না হতো তাহলে আমার সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে ওরা বোধহয় আমার চেয়ে বেশি নিশ্চিন্ত হতেন। বাচ্চু আমার চোখে জল দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমার মা অত্যন্ত অসুস্থ। আমার কাছে একটা পয়সা নেই। আমি ভাবছিলাম আপনার কাছ থেকে ধার চাইব। বেঙ্গল ফিল্ম কোম্পানির কাছ থেকে পাওনা টাকা পেয়েই গেলেন। আমি জানতাম বাচ্চুর মার কোনো অসুখ হয়নি এবং তিনি তাদের আত্মীয় কালীঘাটের এক ব্যবসায়ীর বাড়িতে যত্নেই আছেন। 30 টাকায় তোমার চলবে? আমি ওর উত্তরের অপেক্ষা না করেই একটা চেক লিখে দিলাম। ও ক্ষীণ কণ্ঠে আমায় ধন্যবাদ দিয়ে আবার মৈত্রীর প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। আমি ওকে নিরুত্তাপ গলায় বললাম, বাচ্চু, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।